জি। 5 জন আর্জেন্টাইন রেফারি, এটা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে যে ইতিহাসে কখনো এক ম্যাচে একই দেশের 5 জন থাকেনি, কেন দেয়া হলো, কি জন্য দেয়া হলো, উদ্দেশ্য কি। কোন্দে আর আশরাফ হাকিমিকে কম্পেয়ার করি, দুইজনই রাইট ব্যাক, কিন্তু আশরাফ হাকিমি এখানে এগিয়ে আছে। ইভেন মাজরাউই মাজরাউই এবং বেশ ম্যাচিউর। তার mature। হয়তো ক্লাবের ফর্মটা একটু আপ ডাউন করছে, কিন্তু মরক্কোর হয়ে তার রোলটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেশম এবং এমবাপে দুইজনই যে এটা আসলে খুব একটা ম্যাটার করবে না, এবং সে আসলে আর্জেন্টাইন ম্যাচের যে রেফারি তাকেও সে সাপোর্ট দিয়েছে। ফ্রান্স মরক্কো একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। এই ম্যাচে কি হয় কি না হয় সে নিয়ে অনেক আলোচনা হবে, কথার লড়াই চলবে। যদিও ফেভারিট ফ্রান্স, তবে মরক্কো যেভাবে কামড় দিচ্ছে, টক্কর দেখাচ্ছে, তাতে একদমই ছোট করে দেখার সুযোগ নেই তাদেরকে। সব বিষয়ে আলোচনা করব। আমার সঙ্গে আছেন সুমাইল রাহিক, আপনাকে স্বাগত জানাচ্ছি খেলাযোগে। থ্যাংক ইউ। আচ্ছা রাহিক, আমি যে কথাটা বলছিলাম যে এই যে গত ওয়ার্ল্ড কাপে যে মরক্কো এবং ফ্রান্স লড়েছিল, এবং এই ওয়ার্ল্ড কাপে আবারও সেমিতে দুই দলের লড়াই, ওই ম্যাচ এবং এই ম্যাচের মধ্যে, অর্থাৎ 2022 এবং 2026-এর ফ্রান্স মরক্কো লড়াইয়ের মধ্যে পার্থক্যটা কেমন আপনার চোখে? পার্থক্যটা আসলে আমি বলবো অনেক জায়গাতে। যেমন হচ্ছে, আমি যদি মোটা দাগে বলি তাহলে ফ্রান্স আবারও ফেভারিট থাকছে, যেটা আপনিও শুরুতে বললেন, কিন্তু মরক্কো দলটা এবার অনেক বেশি ম্যাচিউর। গতবার যেটা হয়েছিল যে মরক্কো যখন সেমিফাইনালে উঠেছিল, এটাকে অনেকটা আপসেট হিসেবে ধরা হয়েছিল, যে মরক্কো এত খর্বশক্তির একটা দল নিয়েও কিভাবে কোনোভাবে হারিয়ে দিয়েছে। পর্তুগাল স্পেনকে টপকে তারা সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। কিন্তু এবারের দলটা যেটা হয়েছে যে এবার তাদের নতুন কোচ ওহাবি, তিনি মাত্র 3 মাস আগে দলের দায়িত্ব নিয়েছেন, এবং গত বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপে 3 মাস আগ পর্যন্ত যে ছিলেন যে ওয়ালিদ রেগ্রেগুই, উনার যে গুড ওয়ার্কটা ছিল সেই ওয়ার্কটা কিন্তু ওয়াহাবি ক্যারি ফরওয়ার্ড করতেছেন, এবং এই দলটাকে আরও বেশি ম্যাচিউর মনে হচ্ছে। তাদেরকে স্রেফ একটা কাউন্টার অ্যাটাকিং টিম মনে হচ্ছে না। তারা সাফার করতে পারে, তারা মিডফিল্ড কন্ট্রোল করতে পারে, এবং তারা এমনকি কোন মুহূর্তে আসলে অ্যাটাকের টেম্পো বাড়িয়ে কমিয়ে আপনার ম্যাচটাকে কন্ট্রোল দিতে হবে, সেটাও কিন্তু তারা বেশ ভালো মতোই উপলব্ধি করতে পারে। সো এই জায়গাটাতে ফ্রান্স যে সমস্যাটায় পড়বে, যে এটা অনেকটা মজার শোনালেও সত্যি, যে ফ্রান্সের ফুলব্যাক ভার্সেস মরক্কোর ফুলব্যাক, ফ্রান্সের মিডফিল্ড ভার্সেস মরক্কোর মিডফিল্ডের শক্তিমত্তার পার্থক্য খুব একটা বেশি না। আপনি যদি তাদের বিশ্বকাপের পারফরম্যান্স এবং তাদের প্র্যাকটিক্যালি তারা যেভাবে কেমিস্ট্রিটা ফর্ম করে, মানে কোন্দে আর আশরাফ হাকিমিকে কম্পেয়ার করি, দুইজনই রাইট ব্যাক, কিন্তু আশরাফ হাকিমি এখানে এগিয়ে আছে। ইভেন মাজরাউই বেশ ম্যাচিউর। তার হয়তো ক্লাবের ফর্মটা একটু আপ ডাউন করছে, কিন্তু মরক্কোর হয়ে তার রোলটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সেই তুলনায় ডিনিও কিন্তু এতটা মানে ইফেক্টিভ না। হ্যাঁ, ডিনি বা থিও হার্নান্দেস অনেকটা তার পারফর্মার, বাট হার্নান্দেস ধরেন যে তার ক্যারিয়ারের একদম লাস্টের দিকে বলা চলে, সুতরাং তাদেরও ওই মানে তার কাছ থেকে ওই সার্ভিসটা আশা করা যায় না। মানে আমি যতটুকু দেখলাম বা দেখছি, হার্নান্দেসের যখন প্রাইম ছিল তখন ভিন্ন ব্যাপার ছিল। হ্যাঁ, ওই স্পার্কটা এখন একটু মিসিং, হয়তো আগের থেকে অ্যাটাকে আর একটু কম ওভারল্যাপ করে। বাট ফ্রান্সের যেই অ্যাটাকিং ফায়ার পাওয়ার, যেখানে আসলে মূল পার্থক্যটা আসলে পরিলক্ষিত হবে, যে তাদের যে ফ্যাব ফোর, যে এমবাপে, ডিজার, ডুয়ে বা বারকোলা, যাকেই নামায়, ডেমবেলে অ্যান্ড ওলিসে। সো এই চারজনকে দিদিয়ার দেশম যেভাবে ফর্ম করেছে, তাদের অ্যাটাকটা যেভাবে জমিয়ে তুলেছেন তিনি কোচ হিসেবে, অ্যামেজিং। এবং এই কাজটার জন্য কিন্তু ফ্রান্স এখন তাদেরকে একটা ওভার পাওয়ার দল মনে হয়। মানে তাদের যে স্পার্ক, তাদের যে ফ্লেয়ার, এটা আসলে কে যে থামাতে পারবে সেটাও এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সো মরক্কোর আসলে মেইন চ্যালেঞ্জটা ওখানেই, তাদের মিডফিল্ড এবং তাদের ডিফেন্স আসলে কীভাবে এমবাপে অ্যান্ড ফ্রেন্ডসকে কীভাবে তারা কন্টেইন করতে পারে, এটা একটা বড় চ্যালেঞ্জ। বাট মরক্কোর জন্য আসার কথা হচ্ছে যে তারা যে ডিফারেন্ট মোড অফ প্লেতে ফুটবল খেলাটা শিখে গেছে, যেটা আমরা লাস্ট নেদারল্যান্ডস ম্যাচে দেখেছি। নেদারল্যান্ডসকেও কিন্তু এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভাবা হচ্ছিল, অনেকে বলছিল যারা ফাইনালে যাবে এবং তারা এবার হয়তো ফার্স্ট টাইম বিশ্বকাপ জিতবে, এমনটা অনেকে বলছিল। কিন্তু মরক্কো কিন্তু ওই যে গোলটা খাওয়ার পর, গোলটা খাওয়ার পর তারা কিন্তু কমপ্লিট ডমিনেশন দিয়েছে এগেনস্টে, নেদারল্যান্ডসের এগেনস্টে। সো ফ্রান্স হয়তো এই জিনিসগুলো দেখছে দ্বিতীয় দেশও, এবং সে হয়তো মরক্কোকে একদমই খাটো করে দেখবে না। তো এই যে মানে ফ্রান্সের একটা আলোচনা আসলে করতে হয়। ওয়ার্ল্ড কাপের আগে অনেকে বলছিল যে এই যে দেমবেলে, দেজিরে দুয়ে, এমবাপ্পে, ওলিসে, বারকোলা, এতগুলো অ্যাটাকারকে আসলে ম্যানেজ করতে পারবে না, বুমেরাং হবে, অনেক কথাই কিন্তু হয়েছিল। দেশমস আসলে কিভাবে এটা ম্যানেজ করলো আপনার কাছে মনে হয়?
ফ্রান্সের ড্রেসিং রুম ম্যানেজ করা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আপনি দেখবেন যে সেই 1998 সালে যখন তারা ফার্স্ট বিশ্বকাপটা জিতলো, সেই সময় থেকে দিদিয়ের দেশম আসার আগ পর্যন্ত তাদের ড্রেসিং রুমে কিন্তু কনস্ট্যান্ট ফল ডাউন হয়েছে। যেমন 2010 সালে কিন্তু তাদের ড্রেসিং রুমে একটা গ্যাঞ্জাম ছিল, নিকোলাস অ্যানেলকাকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল। 2002 সালে যখন তারা বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ হয়ে গিয়েছিল, তখনও ড্রেসিং রুমে কিছু সমস্যা হয়েছিল বলে শোনা গিয়েছিল। ইভেন গত বিশ্বকাপে বেনজেমাকে নিয়েও কিছু সমস্যা হয়েছিল। সো দিদিও দেশম যেটা করেছে যে সে আসলে এই টিমটাকে ম্যানেজ করতে খুব ভালো মুনশিয়ানা দেখিয়েছে ম্যান ম্যানেজমেন্টের দিক থেকে। কারণ এই দলটা আসলে ট্যাকটিক্যাল জায়গা থেকে কোচের জন্য তেমন কঠিন কিছু না আমি বলবো। কারণ হচ্ছে অন্যান্য দল যারা আছে যাদের আসলে রিসোর্সের শক্তিমত্তা নিয়ে স্ট্রাগল করতে হয়, সেই জায়গাটা থেকে দিদিয়ের দেশম অনেকটা ব্লেসড। কিন্তু ম্যান ম্যানেজমেন্টের জায়গা থেকে দিদিয়ের দেশম একটা অ্যাডভান্টেজ পেয়েছে, কারণ সে নিজেও সাবেক ফুটবলার। তার ওই ফিগার বা প্রেজেন্সটা আছে যে আমিও ওয়ার্ল্ড কাপ জিতেছি, ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন, আমি ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন, সেই অ্যাডভান্টেজটা সে পেয়েছে। আর অন্য জায়গা থেকে সে অন্য জায়গায় যে মুনশিয়ানাটা দেখিয়েছে, আমরা জানি যে কিলিয়ান এমবাপেকে ম্যানেজ করাও কিন্তু একটা টাফ জব, যেটা আমরা লাস্ট রিয়াল মাদ্রিদ সিজনগুলোতেও দেখছি। তো সেই জায়গাটাতে সে এমবাপেকে সেটা তো সে আগে থেকেই অভ্যস্ত, সেই 18 ওয়ার্ল্ড কাপ থেকেই 18 ওয়ার্ল্ড কাপ থেকে অভ্যস্ত। সো ওই জায়গা থেকে সে এমবাপের কাছে একটা ফাদার ফিগারের মতো। সো পুরো জেনারেশনটাকে সে কিন্তু একদম নিজ হাতে ফ্রান্স দলে লালন পালন করছে, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে দিদিয়ের দেশম আসলে ফায়ার পাওয়ারকে কীভাবে ম্যানেজ করতে হয় সেটা খুব ভালো জানে। যেমন একটা এক্সাম্পল দিই, এবারের বিশ্বকাপের ফার্স্ট ম্যাচে যে সেনেগালের সাথে তার সামনে চ্যালেঞ্জ ছিল সে কীভাবে এমবাপে, ওলিসে আর ডেম্বেলেকে একসাথে ফিল্ড করবে। সো সেনেগালের সাথে আপনি যদি ফার্স্ট হাফের খেলাটা দেখেন, ফ্রান্স কিন্তু একটু স্ট্রাগল করেছিল। কেন স্ট্রাগল করছিল? কারণ হচ্ছে ওলিসেকে সে রাইট সাইডে খেলিয়েছিল এবং ডেমবেলে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার হিসেবে ছিল। এবং এখানে ফ্রান্সের যে সমস্যাটা হচ্ছিল যে ডেমবেলে যেহেতু বেশি নিচে নামে না, এর জন্য ফ্রান্সের যে দুইজন মিডফিল্ডার ছিল শুয়ামেনি আর রাবিওর, তাদেরকে অনেক বেশি ডিস্টেন্স কভার করতে হচ্ছিল, সাপ্লাইয়েরও সমস্যা হচ্ছিল। সো ওই জায়গাতে মিডফিল্ডের একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছিল। সেকেন্ড হাফে দেশম যে টুইকটা করলো সেটা হচ্ছে যে ওলিসেকে মিডফিল্ডে নিয়ে এসে ডেমবেলেকে রাইটে নিয়ে আসলো, এবং এরপর যেটা দেখা গেল যে ওলিসে আসলে মিডফিল্ডে খেলতে বেশি অভ্যস্ত, এবং তার যে ডিপ থেকে যে থ্রু বলগুলো বা তার যে হাফ স্পেসে কম্বাইন করার যে প্রবণতাটা, এটা আসলে ফ্রান্সের মিডফিল্ডে ইনস্ট্যান্ট একটা ব্যালেন্স এনে দেয় এবং ফ্রান্সও ম্যাচটা 3-1 জিতে নেয়। এবং এরপর থেকে কিন্তু ওলিসেকে নাম্বার 10-এ খেলিয়ে ফ্রান্স কিন্তু এই সুবিধাটা পেয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয়েছে যে ওলিসের এই টুইকটা আসলে পুরা যে ফ্রান্সের যে ফ্যাবুলাস ফোর তাদেরকে একটা ওভার পাওয়ার করেছে এবং তাদেরকে কমপ্লিমেন্ট করছে যে তাদের পোটেনশিয়ালটা ম্যাক্সিমাইজ করার জন্য। সো আমার মনে হয় যে দেশম খুব ভালো কাজ দেখেছে। এই কাজগুলো কিন্তু করাও খুব সহজ ব্যাপার না, একটা সুপারস্টার টিম বানানো এবং তাদের পোটেনশিয়ালকে ম্যাক্সিমাইজ করা। আচ্ছা, একটা আলোচনা আসলে ম্যাচের আগে চলে আসছে, সেটা হচ্ছে রেফারি নিয়ে। জি, 5 জন আর্জেন্টাইন রেফারি, এটা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে যে ইতিহাসে কখনো এক ম্যাচে একই দেশের 5 জন থাকেনি, কেন দেয়া হলো, কি জন্য দেয়া হলো, উদ্দেশ্য কি? আপনার কাছে আসলে ব্যাপারটা কেমন মনে হয়? রেফারির ব্যাপারটা আসলে অনেক কিছু বলা যায়। আপনি ফ্যান পার্সপেক্টিভে অনেক কথা বলতে পারেন, প্লেয়ারদের পার্সপেক্টিভে, বা আমি যদি অ্যানালিস্টদের পার্সপেক্টিভ বলি, ওইখানে অনেক ধরনের কথা হচ্ছে। যেমন এই ডিবেটটা তো মেইনলি স্পার্ক করেছে আর্জেন্টিনা ইজিপ্ট ম্যাচটার পর থেকে, যে ওই ম্যাচে যেরকম বিতর্ক তৈরি হয়েছে সেটা এইখানেও হবে নাকি। এই বিতর্কটাকে আরও বেশি উস্কে দিয়েছিল আসলে গত বিশ্বকাপেও পর্তুগালের বিপক্ষে, কিন্তু পর্তুগালের একটা ম্যাচেও 5 জন আর্জেন্টাইন রেফারি ছিল। ওইটাকে ঘিরে কিন্তু পর্তুগাল ম্যাচের আগে কমপ্লেন জানিয়েছিল যে তারা ম্যাচে থাকাকালীন সময় কেন আর্জেন্টাইন রেফারিরা তাদেরকে অফিসিয়েট করবে। বাট আমি যেটা দেখলাম যে ফ্রান্স আসলে এই ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছে। ফ্রান্সের কোচ এবং দেশম এবং এমবাপে দুইজনই যে এটা আসলে খুব একটা ম্যাটার করবে না, এবং সে আসলে আর্জেন্টাইন ম্যাচের যে রেফারি তাকেও সে সাপোর্ট দিয়েছে। সো আসলে দেখা যাক। জিনিসটা হচ্ছে যে ফিফাও কিন্তু খুব চাপে আছে। ফিফাও আর্জেন্টিন ম্যাচের পর থেকে শুধু যে বাংলাদেশি ফ্যানরাই যে তাদেরকে এভাবে কথা বলছে এমনটা না। আপনি যদি টুইটারে যান, আপনি যদি গ্লোবাল সোশ্যাল মিডিয়াতে যান বা সাবেক ফুটবলারদের দিকে যান, তারাও বলছে যে এখানে ফিফা একটা ব্লান্ডার করেছে। হয়তোবা এই ম্যাচে আপনি যদি ওই কোনো ফ্যাক্টর নাও থাকে, কোনো কনস্পিরেসি থিওরি যদি বাদও দেই, ফিফা ওই প্রেশার থেকে হয়তোবা ফ্রান্সকে হয়তো কিছু ফেভার দিতে পারে। কেন? কারণ হচ্ছে যে আর্জেন্টাইন রেফারি হয়তোবা ফ্রান্সকে বাড়তি সুবিধা নাও দিতে পারে বা ফ্রান্সের দিকে অবিচার করতে পারে, এরকম একটা সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। সো ওই জিনিসগুলো আসলে নস্যাৎ করতে বা ওই সম্ভাবনা বা কথাগুলোকে উড়িয়ে দিতে হয়তোবা ফিফা
উল্টাপাল্টা কিছু করেও বসতে পারে, বা রেফারিরা মরক্কোর বিপক্ষে? মরক্কোর বিপক্ষে উল্টাপাল্টা কিছু করে বসতে পারে, এরকম একটা সম্ভাবনাও আছে। আবার কিছু নাও হতে পারে, এটা আসলে অল কনস্পিরেসি থিওরিজ। বাট এগুলো নিয়ে আসলে যদি আমি সেইন মাইন্ডে কথা বলতে যাই, এটা আসলে এরকম একটা সুন্দর ম্যাচের আগে আমার কাছে বলাটা মনে হচ্ছে না খুব একটা আচ্ছা, আমরা ভালো একটু কিছু। অন্য আর্জেন্টিনা ম্যাচের দিকে ফিরতে চাই, একটু আলোচনা করি। সেটা হচ্ছে ইরানের কোচকে আমরা দেখলাম বিভিন্ন ধরনের অভিযোগ করতে, ইরান না সরি ইজিপ্টের কোচকে। অথচ ইজিপ্ট ইরান ম্যাচে আমরা যে ঘটনাটা দেখলাম, বিশেষ করে অফসাইডের যে ব্যাপারটা, এইটা নিয়ে কথা বলতে দেখলাম না। আবার একই সঙ্গে গোল বাতিল, তো ভিনির গোলও বাতিল হয়েছিল ফাউলের কারণে, আবার গোল বাতিল হয়েছিল একটা জার্মানির একটা গোল বাতিল হয়েছিল। এই গোল বাতিলগুলো নিয়ে এত কথা কেন হলো না? হুট করে অনেকেই ধরে নিচ্ছেন যে এইটাই প্রথম গোল বাতিল হয়েছে ফাউলের কারণে দেরি করে। এই ব্যাপারটা যদি একটু বলতেন। আসলে গোল বাতিলের ব্যাপারটা, যেমন ইরানের যেটা বললেন, ওটা আসলে যারা আমরা রেগুলার ফুটবল দেখি তারা জানি যে রুলস অনুযায়ী ওটা আসলে অফসাইডই ছিল। কারণ হচ্ছে গোলকিপার যেহেতু আগে চলে এসেছিল ডিফেন্স লাইনের আগে, সো ওইখান থেকে আসলে গোলকিপারের পিছে যে ডিফেন্ডার ছিল তাকে আসলে লাস্ট লাইন অফ ডিফেন্স হিসেবে কনসিডার করা হয়েছিল, কারণ গোল লাইনের উপরে আরেকজন ডিফেন্ডার ছিল। সো এখানে সেকেন্ড লাস্ট ডিফেন্ডার কাউন্ট হয়েছিল। সো এটা রুল বুক অনুযায়ী কারেক্ট। যারা হয়তো রেগুলার খেলা দেখে না তারা জিনিসটা একটু দ্বিধায় পড়ে গিয়েছিল। আর্জেন্টিনার ম্যাচটা নিয়ে এত কথা হচ্ছে, এটার কারণ হচ্ছে হ্যাঁ, আপনি লজিক অনুযায়ী গোল বাতিলগুলোকে আপনি জাস্টিফাই করতে পারেন যে কোন রুল অনুযায়ী আসলে গোলটা বাতিল হয়েছে, এটা বলা যায়। যে কারণে আসলে ডিবেটটা স্পার্ক করছে সেটা হচ্ছে যে বেশিরভাগ 50-50 ডিসিশন এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার পক্ষে যাচ্ছে। এটা আসলে সত্যি। এটা আসলে আমি যে মানে কারোর প্রতি পক্ষপাতিত্ব করছি এমন, এটা আসলেই হয়েছে। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন যে ফাউল পার বুকিং, কতগুলো ফাউলে এক একটা দল বুকিং পেয়েছে, এখানে আর্জেন্টিনা হচ্ছে সবচেয়ে বেশি ফাউল করে এক একটা বুকিং পেয়েছে। তারা প্রতি 22টা ফাউলে একটা করে বুকিং পেয়েছে। ইংল্যান্ড দেখা গেছে যে 7টা ফাউল করে একটা করে বুকিং পেয়েছে। স্ট্যাটিস্টিক্স আসলে সবসময় সত্যি চিত্রটা দেয় না, এটা মানে ফাউলের মাত্রা ভেদেও বুকিং হয়। কিন্তু কিছু কিছু ফাউল নিয়ে আসলে প্রশ্ন তোলা যায় যে আর্জেন্টিনার কিছু কিছু ফাউলে আসলে বুকিং হয়তো অ্যাভয়েড করা হয়েছে। এটা আসলে খালি চোখে এরকম ফাউল আমরা যদি যারা সিজনাল ফুটবলার না, আমরা যারা রেগুলার ফুটবল দেখি, এরকম অনেক ফাউলে বুকিং দেওয়া হয়। কিন্তু আর্জেন্টিনার ম্যাচগুলোতে এগুলো কোনো কারণে অ্যাভয়েড করা আচ্ছা, আমরা হয়েছে। একটা জিনিস নিয়ে আমি বুঝলাম, মানে একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করি যে আর্জেন্টিনা নিয়ে অনেক কথা হচ্ছে। জি। ব্রাজিল যে ম্যাচটা হারলো, যে ম্যাচে নেইমার পেনাল্টি থেকে গোলটা করলো, এই পেনাল্টিটা কতটুকু জাস্টিফাইড ছিল যদি আর্জেন্টিনার এটা নিয়ে এত সমালোচনা হয়? না, আমি বলবো ওটা জাস্টিফাইড। কারণ হচ্ছে নরওয়ের ফুটবলার যখন বলটা উইন সে হিট করছিল, করছে, সে কিন্তু বলে হেডও লাগছে নরওয়ের হ্যাঁ, কারণ সে বলে হেড করার আগে হিটটা করেছিল, হিটটা করে তারপরে সে বলে হেড করেছে। সো বল উইন করার আগে আপনি যদি হিটটা করেন তাহলে তো এটা ফাউল। তো ওই জায়গাটা থেকে আপনার এবং ওটা penalty ইন্টেনশনালি বলে। দেখেও কিন্তু ইন্টেনশনাল মনে হচ্ছে, তার পুরো ফোকাসটা কিন্তু বলের দিকেই ছিল। তার ফোকাসটা কিন্তু এবং ইভেন তার যে হাতের যে আঘাতটা লেগেছে পজিশনটা, বা পড়ে যাওয়া, সম্ভবত ক্যাসেমিরো ছিল, এটাও কিন্তু এতটা মানে সিরিয়াস কিছু ছিল না। কিন্তু এটা নিয়ে কিন্তু একদমই কথা হয়নি। না, হাতের পজিশনটা আসলে যদি ন্যাচারাল পজিশনে থাকতো তাহলে ওটা আসলে বলা যেত, কিন্তু হাতের পজিশনটা কিন্তু আনন্যাচারাল ছিল। ওইভাবে আপনার হেড করার সময় আসলে ওইভাবে কোনো এটা লাগার খুব একটা কথা না। আর কথা হয়নি, কথা যদি হতো, কারণ যদি ব্রাজিল ম্যাচটা জিতে আসতো তাহলে কথাটা হতো। আর যেহেতু ব্রাজিল ম্যাচটা হেরে গিয়েছে, সো ওই আলোচনাতে আসলে এই পেনাল্টিটা নিয়ে ওইভাবে কথা হয়নি। কিন্তু আমি বলবো যে আপনি যদি এটাও লজিকের জায়গা থেকে দেখেন, এটা জাস্টিফাইড, এটা রুল অনুযায়ী এই পেনাল্টিটা জাস্টিফাইড, এটাকে আসলে বাদ দেওয়া যাবে না। কিন্তু আর্জেন্টিনার ইয়েটা নিয়ে আপনি আজকে যদি টেলিগ্রাফ স্পোর্টসের একটা রিপোর্ট দেখেন, ওইখানেও তারা রিপোর্ট করেছে যে কেন আর্জেন্টিনার এই ডিসিশনগুলো নিয়ে এত সমালোচনা স্পার্ক করছে। তো এটা আসলে গ্লোবাল মিডিয়াতে অ্যালান শিয়ারারের মতো সাবেক ফুটবলাররাও এটা নিয়ে কথা বলছে। সো এটা আসলে একটা বিশ্বকাপের উত্তেজনায় বাড়তি নতুন মাত্রা অ্যাড করেছে, একটা নতুন মশলা অ্যাড করেছে, যেটা আসলে দর্শকদের জন্য উপভোগ্য, এই যে বিশ্বকাপের উন্মাদনাটাকে আরেকটু তা দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আর এই যে মানে সালার যে ফাউলটা নিয়ে কথা হচ্ছে যে এটা কেন পেনাল্টি দিল না, আপনার মতে কি মনে হয় এটা কেন দিল না পেনাল্টি? এটা যেটা বলা হচ্ছে যে আলভারেজ ফার্স্টে বলটা উইন করেছিল, আলভারেজ বলটা উইন করার পর তারপরে হচ্ছে সালা আসলে টিপ মানে পায়ে লেগে পড়ে গেছে। এটা আসলে মেইন লজিক। এটা ট্রু। এটা যদি রেফারি ওই লজিকে দেখে, এই লজিকটা উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু যে কারণে আসলে ডিবেটটা স্পার্ক করেছে, কেন এটা নিয়ে কথা হচ্ছে, কারণ হচ্ছে ভিআর চেক করা হলো না। ভিআরও চেক করেছে। ভিআর যে মাঠে রেফারি দৌড়ে গিয়েই যে ভিআর চেক করতে হবে এমনটাও না। ভিআর মানে রেফারি তো একজন ডেডিকেটেড থাকেই, মানে সে তো কল করবে যে আপনি আবার চেক করেন ব্যাপারটা নিচে। সো
ওইটাও কেন করে নাই সেটা নিয়েও আসলে ডিবেটটা হচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে কেন জিনিসটা এত বিতর্কটা কেন এত পাত্তা পাচ্ছে, পাত্তাটা পাওয়ার কারণ হচ্ছে যে 50-50 কলগুলো যে আর্জেন্টিনার পক্ষে যাচ্ছে, এই জন্যই কিন্তু সমর্থকরা বলছে যদি এইটা হয় তাহলে আচ্ছা, আমি ওটা কেন একটা হলো না। নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, জি, জি। এই যে এই পেনাল্টি যে কল, এটা কি আসলে 50-50 কল ছিল? যেখানে আপনার দিবক্সের মধ্যে একটা হিসাব কিন্তু কেউ করছে না যে দিবক্সের ভেতরে ফাউল আর দিবক্সের বাইরে ফাউল, এইটার ভিতরে কিন্তু হিউজ একটা ডিফারেন্স আছে। এইটা নিয়ে কথা হচ্ছে না। ঠিক একই সঙ্গে বল উইন নিয়ে কথা হচ্ছে। আবার ওই যে আবার যে ফাউলটার কথা বলা হলো, জিকোর যে গোলটা বাতিল হলো, সেম ভাবে তো ভিনির গোল বাতিল হয়েছে। ইভেন ভিনির ফাউলটা আরো সিলি ছিল, ভিনির গোল বাতিল হয়েছে। জার্মানির একটা গোল বাতিল হয়েছে। জার্মানি তো শক্তিশালী, প্যারাগুয়েটা জার্মানি তো কম শক্তির দল না, পাওয়ার বলি, ফুটবল পাওয়ার বলি কিংবা ইম্প্যাক্ট বলি। তো ওইগুলো নিয়ে আসলে কেন কথা হলো না? না, জোনাথন তার গোলটা নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে। জার্মান ফ্যান বেস যেহেতু আর্জেন্টিনা বা ব্রাজিলের মতো অত ভোকাল না বাংলাদেশে, এই জন্য কথাটা শোনা যায়নি। বাট আপনি যদি জার্মান কমিউনিটি বা জার্মান ফ্যানদের ভিতর দেখেন, ম্যাচের পর কিন্তু তারা বেশ খারাপ রিয়াকশন দিয়েছিল। মেইন পয়েন্টটা হচ্ছে এইবারের বিশ্বকাপে যে রেফারিংটা আসলে খুব একটা ভালো হচ্ছে না। রেফারিং যদি ব্যালেন্সড হতো, রেফারিং যদি যেমন 50-50 কলগুলো যদি আসলে জাস্টিফাইড হতো, যে ওই ম্যাচে যেভাবে জাজ করা হয়েছে এক একটা ডিসিশন, আরেকটা ম্যাচে যদি সেম ওয়েতে জাজ করা হতো, তাহলে এই জিনিসগুলো নিয়ে এত বিতর্ক হয়তো হতো না। কিন্তু সমস্যাটা হচ্ছে জিনিসটা হয়নি, যে একটা ডিসিশনের সাথে আরেকটা ডিসিশনের মিল পাওয়া যাচ্ছে না ওই জায়গাটা থেকে। যেমন আপনার অস্ট্রেলিয়ার সাথে আর্জেন্টিনার যে প্রথম গোলটা, ওই গোলের বিল্ড আপের সময় যে ফাউলটা ছিল, ওটা কিন্তু পুরোপুরি ইগনোর করা হয়েছিল। ওটা ভিআরেও দেখা হয়নি, কিন্তু অন্যান্য গোলগুলো যেমন ভিআরে চেক করে আবার দেখে ওভাররুল করা হচ্ছে। এই জিনিসগুলোতে আসলে আমার মনে হয় যে বিতর্কটা বেশি পাত্তা পাচ্ছে। থ্যাংক ইউ সুমাইল রাহিক। আমরা আসলে অনেক আলোচনা হবে, বিতর্ক থাকবে এবং এভাবেই আসলে ফুটবলটা চলে। সবকিছুই শতভাগ হয় না। আমরা আপনাকে আপাতত বিদায় জানাচ্ছি। জি, থ্যাংক ইউ।